नगरी की डगर डगर में लाखों है जंजाल, तकती नरमी सर्दी गर्मी, एक सांचे में ढाल, जगने चले पवन के जाल। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো রবীন্দ্রনাথ বনাম পঙ্কজ মল্লিকের হাড্ডাহাড্ডি লড়াই। পঙ্কজ মল্লিকের সুরে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান পঙ্কজ মল্লিক চুরি করেন কেন? রবীন্দ্রনাথ যদি বাংলা সঙ্গীত জগতের হিমালয় পর্বত হন, অবশ্যই পঙ্কজ মল্লিক তাহলে এভারেস্ট। কিন্তু কি এমন ঘটেছিল এই দুই প্রবাদ প্রতিম মানুষের মধ্যে? বহু বছর ধরে চাপা পড়ে থাকা এই প্রবাদ প্রতিম দুটি মানুষের মধ্যে গান নিয়ে ঘটে যাওয়া মারাত্মক সেই ঘটনার নিদারুণ সত্যিটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে মন দিয়ে শুনতে থাকো। 12 মাসে 13 পার্বণ। বাবা মনীন্দ্রমোহন মল্লিক ধর্মপ্রাণ মানুষ বলেই তাদের উত্তর কলকাতার চালতা বাগানের বাড়িতে ছিল জগন্নাথ দেবের মূর্তি। প্রত্যেকটা উৎসবেই বসত গানের আসর। ছোট থেকেই একবার শুনেই সেই সমস্ত গান তুলে নিতেন নিজের গলায়। My father, Mani Mohan Mallik, used to celebrate Rath Yatra festival every year. My father used to invite few noted Bengali singers, give their musical performances. আর In এভাবে one of শুনে these years, পঙ্কজ মল্লিকের গান গাওয়া। particularly Shri Durgadath Bandyopadhyay, he told my father, why don't you ask your son to give us a song in this festival? My father didn't object. Anyway, I gave my song. বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথায় আজি যেন বলা যায়। এমন ঘন ঘর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। তবে আনুষ্ঠানিকভাবে গান গাওয়া শুরু করলেন বউবাজারের দুর্গাপদ বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষেত্রমোহন সঙ্গীত শিক্ষায়তনে। পরে দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখলেন রবীন্দ্রসঙ্গীত। শুধু গান শেখাই নয়, রবীন্দ্রনাথের গান কিভাবে শেখাতে হয় সেটা শিখলেন দীনুবাবুর কাছ থেকে। পরে কলকাতার বেতার কেন্দ্রের সঙ্গীত শিক্ষার আসরে এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে জনপ্রিয় করে তুললেন রবীন্দ্রসঙ্গীতকে। আমি শ্রাবণ আকাশে দিয়েছে পথে মম জল ছল ছল মাকে মেঘে মেঘে। যদিও অনেক আগেই বঙ্গবাসী কলেজে পড়তে পড়তেই বিভিন্ন কবির কবিতায় নিজের সুর দিয়ে শুরু করলেন ফাংশনে গান গাওয়া। এই করতে করতেই হঠাৎ একদিন হাত দিয়ে ফেললেন এভারেস্টের মাথায়। নজরে এলো রবীন্দ্রনাথের একটা কবিতা, যার শুরুটা হলো দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়া। মনে ধরে গেল গানের কথাগুলো। ভাবলেন নিশ্চয়ই সুর করা আছে, সুতরাং গাইতেই হবে। কিন্তু স্বরলিপির পাতার পর পাতা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও হদিশ পেলেন না এই গানের। অথচ গানটা না গাইলেই নয়, পুরানো অভ্যাস অনুযায়ী সুর করতে বসেই জড়িয়ে পড়লেন গানটার সঙ্গে। গানটা তুলে নিয়েই গাইতে গিয়ে তুমুল হাততালি পেতে লাগলেন একের পর এক ফাংশনে। গায়ক হিসাবে প্রথম খ্যাতি অর্জন করলেন এই গানটা গেয়েই। এই রকম সময়েই একদিন সকালে তাদের বাড়ির কড়া নেড়ে একজন ভদ্রলোক জানিয়ে গেলেন পঙ্কজবাবুকে ডেকেছেন ঠাকুরবাড়িতে। খবরটা পাওয়া মাত্রই হাতুড়ি পেটা শুরু হয়ে গেল পঙ্কজ মল্লিকের বুকে। যে সে বাড়ি তো নয়, ঠাকুর বাড়ি বলে কথা। তার উপরে আবার তলব করেছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ। দুরু দুরু বুকে হাজির হলেন ঠাকুর বাড়িতে। রথীন্দ্রনাথের সামনে হাজির হয়ে জানতে পারলেন রবীন্দ্রনাথের একটা গান তিনি নিজের সুরে গাওয়ার অপরাধে তলব করা হলো তাকে। এই গানটা তিনি কোথায় পেয়েছেন সে কথা রথীন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করতেই পঙ্কজ মল্লিক ভাবলেন, গানটার সুর আমারই দেওয়া, সে কথা বললেই তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। হয়তো তিনি এই মুহূর্তেই গর্জে উঠবেন, তোমার এত বড় স্পর্ধা, রবীন্দ্রনাথের লেখা কবিতায় তুমি সুর দাও। তাই সুবোধ বালকের মতোই জলজ্যান্ত মিথ্যে কথা বলে জানালেন, গানের বইতেই তো আছে,
রথীন্দ্রনাথ বললেন, আমরা তো এ কথা মনেও করতে পারছি না কোন বইতে আছে। আচ্ছা, বইটা কি তোমার কাছে আছে? পঙ্কজ মল্লিক অবলীলায় বললেন, কিন্তু বইটা একজন আত্মীয় নিয়ে কাশি গেছেন, কয়েকদিন পরেই ফিরবেন। পঙ্কজ মল্লিককে এই বইটা এনে দেবার কথা রথীন্দ্রনাথ জানালে পঙ্কজবাবু বললেন, নিশ্চয়ই আনবো। তাহলে এখন আমি যেতে পারি? যাবার অনুমতি পাওয়া মাত্রই অ্যাবাউট টার্ন। উফ, ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তার কারণ, এই জন্মে এতগুলো মিথ্যে কথা একসঙ্গে কোসমিন কালেও বলেননি। মিথ্যে কথা বললেই কি আর এত সহজে রেহাই পাওয়া যায়? মাসখানেক পরেই ঠাকুর বাড়ি থেকে চিঠি এলো। জানতে পারলেন এবার স্বয়ং রবীন্দ্রনাথ তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। দিনক্ষণ সব ঠিক করে দিয়েছেন নিজেই। কিন্তু রেহাই কি পাবেন রবীন্দ্রনাথের কাছ থেকে? চিঠি পেতেই পঙ্কজ মল্লিকের দিনের ঘুম, রাতের আনন্দ উবে গেল কর্পূরের মতো। বুঝতে পারলেন না এই চিঠিটা আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য, কি ডেকে আনবে। দুরু দুরু বুকে ভয়ের জিজ্ঞাসা কাঁধে নিয়েই পৌঁছে গেলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এসেই খোঁজ করলেন রবীন্দ্রনাথের সচিব অমিয় চক্রবর্তীর, কারণ তাঁকে পাঠানো চিঠিতে সই করা ছিল রবীন্দ্রনাথের সচিবের। তার খোঁজ না পেলেও জানতে পারলেন যে নির্দেশ আছে তাকে যেন রবীন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ দিনের শেষে ঘুমের দেশে গানটির স্রষ্টা স্বয়ং রবীন্দ্রনাথ শুনতে চেয়েছেন তাঁরই মুখ থেকে। অবশেষে তাকে নিয়ে যাওয়া হলো যে ঘরে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন স্বয়ং রবীন্দ্রনাথ। ঘরে ঢোকা মাত্রই যিনি সঙ্গে করে এই ঘরে পঙ্কজ মল্লিককে নিয়ে গিয়েছিলেন, তিনি অর্গ্যানটি দেখিয়ে দিলেন পঙ্কজবাবুকে। ঘরের মধ্যে রবীন্দ্রনাথ ছাড়াও আরও 4-5 জন রয়েছেন, কিন্তু পিন ড্রপ সাইলেন্স। রবীন্দ্রনাথ তাদের থেকে একটু দূরে বসে আছেন চোখ বুজে। পঙ্কজবাবুকে অর্গান দেখিয়ে দেওয়ার পরেও গান শুরু করতে ইতস্তত বোধ করছেন পঙ্কজ মল্লিক, কারণ আচমকা যদি কবির ধ্যান ভেঙে যায়। ভদ্রলোক পঙ্কজ মল্লিককে আবার ইশারা করলেন গান শুরু করতে। প্রাণপণে ভয় কাটাবার চেষ্টা করলেও পুরোপুরি কাটিয়ে উঠতে না পেরে প্রাণ ঢেলে গান ধরলেন নিচু গলায়। গাইতে গাইতেই মাঝে মাঝে তাকালেন কবির মুখের দিকে, কিন্তু কোনো ভাবান্তর নেই কবির। তবে মহান ঋষির মতো দাড়ির মাঝখানে কবির ঠোঁট দুটো একবার যেন একটু নড়ে উঠল, কিন্তু বুঝতেই পারলেন না সেটা প্রশংসার না বিরক্তিতে। অবশেষে গান শেষের মুখে হঠাৎ অন্য লোকজনদের নড়ে চড়ে উঠতে দেখলেন। তাদের মধ্যে একজন কবির কাছে এগিয়ে গিয়ে খুব নিচু গলায় কিছু বললেন। কবি একবার সামান্য মুহূর্তের জন্য তাকিয়ে দেখলেন পঙ্কজ মল্লিকের দিকে, তারপর আবার আত্মস্থ হলেন চোখ বুজে। একই ঘরের মধ্যে পর্বততুল্য এই মানুষটার এত কাছে থেকেও বুঝতে পারলেন কবির সঙ্গে তাঁর দূরত্ব কতখানি। তাই বুঝতেই পারলেন না নিজের সুর দিয়ে নিজের কণ্ঠে গাওয়া কবির গান কেমন লাগলো স্বয়ং কবির। এদিকে গান শেষ হবার আগেই চুপচাপ বেরোতে লাগলেন বাকিরা। ঘর থেকে বুঝতে পারলেন না আসলে ব্যাপারটা কি ঘটল। গান শেষ করেই হতভম্ব হয়ে গেলেন পঙ্কজবাবু। সম্বিত ফিরতেই বুঝলেন বাকিরা কেউ ঘরেই নেই, একমাত্র রবীন্দ্রনাথ, তিনিও বসে আছেন চোখ বুজে হিমালয় পর্বতের মতো। গান শেষ করে কি করবেন ভাবতে না পেরে অর্গানের পাশেই বসে রইলেন কয়েক সেকেন্ড, তারপর অর্গান ছেড়ে চোরের মতোই পা টিপে টিপে বেরিয়ে গেলেন ঘর থেকে। বারান্দায় বেরিয়ে এসে দেখলেন কেউ কোথাও নেই। আচমকা কেমন একটা ভয় যেন গলা টিপে ধরল। তাহলে কি রবীন্দ্রনাথ মারাত্মক রেগে আছেন তার ওপর? মনে পড়ল বিনা অনুমতিতে রবীন্দ্রনাথের কবিতায় সুর দিয়ে ফাংশনে গাওয়া মারাত্মক অপরাধ। হয়তো সেই জন্যই আত্মস্থ কবি পঙ্কজ মল্লিকের দিকে চোখ মেলে দেখার প্রয়োজনও মনে করলেন না। সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথের সৃষ্টির রাজকোষ থেকে চুরি করবার জন্য ধরে আনা হয়েছে চোরকেই। অতএব চাচা আপন প্রাণ বাঁচা। তাই পা টিপে টিপে ঘর থেকে বেরিয়েই নিচে নামতে নামতে আচমকা হাঁটার গতি বাড়িয়ে এক লাফে লনে নেমে কোনো দিকে না তাকিয়ে কম্পাউন্ডে পা দিয়েই মুক্তি পেলেন। এর অনেক বছর পরে রবীন্দ্রনাথের সঙ্গে যখন পঙ্কজ মল্লিকের পরিচয় হলো, ধীরে ধীরে ঘনিষ্ঠ হলেন পরস্পরের, তখন বুঝতে পারলেন এইভাবে পালিয়ে আসাটা মোটেই উচিত হয়নি। ওইভাবে মাঝে মাঝে আত্মস্থ হয়ে যাওয়াটা ছিল আসলে কবির সহজাত অভ্যাস, কারণ প্রতি মুহূর্তে নানান চিন্তাভাবনায় সর্বদাই মগ্ন হয়ে থাকতেন কবি। হয়তো রবীন্দ্রনাথ তখন তার গানটা মন দিয়েই শুনছিলেন, কারণ তার মানে এই নয় যে
তার গান গাওয়া না শুনে তাকে অবজ্ঞা করে ওই মুহূর্তেই অন্য কোনো বিষয় নিয়েই গভীরভাবে ভাবছিলেন তিনি। হয়তো রবীন্দ্রনাথ তখন তাঁর গান গাওয়াটা একেবারে মন দিয়েই শুনছিলেন। কিন্তু কথা হলো যে রবীন্দ্রনাথ তাহলে তখন কোনো রকম সাড়া দিলেন না কেন? এইবার দিই উত্তরটা। প্রমথেশ বড়ুয়া, রূপলেখা, দেবদাস, মায়া, মঞ্জিল 4টে ছবি পরিচালনা করবার পর নিজে থেকেই মুক্তি চাইছিলেন, নিজের থেকেই। তাই মুক্তি পরিচালনা করবার জন্য পঙ্কজ মল্লিককে নিজেই ডেকে বললেন, শোনো, আমি অন্য ধরনের ছবি করতে চাই। সচরাচর যেমন তেমন ছবি করতে আমার আর ভালো লাগছে না। আমি চাই আরও গভীরে যেতে। আর এই ছবিটা আমাকে যেমন খাটতে হবে, তোমাকেও তেমনি প্রাণ দিয়ে খাটতে হবে। আমি সাধারণত কাউকে স্ক্রিপ্ট শোনাই না, কিন্তু তোমায় শোনাবো, তার কারণ এই ছবির একটা আউটস্ট্যান্ডিং মিউজিক হওয়া দরকার। ছবির বক্তব্যটা তাই ভালো করে তোমাকে শুনতে হবে। ছবির নায়ক এক আশ্চর্য চরিত্রের মানুষ, অন্তর থেকে একেবারে নিঃসঙ্গ, প্রচণ্ড জটিল এক চরিত্র। চিত্রনাট্যের এই গল্পটা শুনতে শুনতে পঙ্কজ মল্লিকের মনে হলো রবীন্দ্রনাথের দিনের শেষে ঘুমের দেশে গানটার কথা, বিশেষ করে ওই লাইনটা, ঘরেও নহে পরেও নহে যেজন আছে মাঝখানে, সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে। এই গানের সঙ্গে সিনেমার প্রধান চরিত্রটার আশ্চর্য একটা মিল। স্ক্রিপ্টটা শুনতে শুনতে পঙ্কজ মল্লিক নিজের অজান্তেই গুনগুন করে গেয়ে উঠলেন, ফুলের বার নেইকো যার, ফসল যার ফলল না, চোখের জল ফেলতে হাসি পায়। বড়ুয়া সাহেব স্ক্রিপ্ট থামিয়ে বললেন, কেন চোখের জল ফেলতে হাসি পাবে কেন? উত্তরে পঙ্কজ মল্লিক বললেন, আরে তা আমি কি করে বলবো, গানটা তো আর আমার লেখা নয়, স্বয়ং রবীন্দ্রনাথের। এরপর পুরো গানটাই শুনতে চাইলেন তার কাছে। পঙ্কজবাবু গাইলেন, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে, দিনের শেষ খেয়ায়, ওরে আয় আয়। গানটা শুনে একেবারে পাগলের মতো হয়ে গেলেন বড়ুয়া সাহেব। সঙ্গে সঙ্গেই চাইলেন এই গানটা তিনি তার ছবিতে ব্যবহার করবেনই। কিন্তু বড়ুয়া সাহেব তখনও জানতেন না যে এই গানটা রবীন্দ্রনাথের হলেও সুরটা কিন্তু পঙ্কজ মল্লিকের। সোজা কথায় পঙ্কজ মল্লিকের রবীন্দ্রসঙ্গীত। যথারীতি বড়ুয়া সাহেব রবীন্দ্রনাথের কাছ থেকে পারমিশন আনবার জন্য তাকেই পাঠালেন রবীন্দ্রনাথের কাছে। এত বছর আগেকার সেই ভয়ের ভূতটাই আবার কাঁধে চাপল পঙ্কজ মল্লিকের ঘাড়ে। এরপর পঙ্কজ মল্লিকের অবস্থাটা তখন জলে কুমির ডাঙায় বাঘ। বাইরের আর ভেতরের ভয়কে সঙ্গে নিয়েই রবীন্দ্রনাথের কাছে গিয়ে তাকে সংক্ষেপে জানালেন ছবির পুরো সিচুয়েশনটা এবং বড়ুয়া সাহেবের একান্ত ইচ্ছের কথাটা। তখনও পর্যন্ত ছবিটার নামটাই ঠিক হয়নি। আগেই বলেছি যে আসলে বড়ুয়া সাহেব মুক্তি পরিচালনা করবার আগে যে 4টে ছবি পরিচালনা করেছিলেন সেই ছবিগুলোর থেকে এই ছবিটা একদম আলাদা। আর তিনি এই সমস্ত ছবিগুলোর থেকে মুক্তি পেতে চাইছেন, এমনকি নিজের জীবন থেকে। তাই স্ক্রিপ্টটার প্রথমেই ছিল নায়ক একটা দরজা খুলে এগিয়ে চলেছেন, নিজের জীবন ধারা থেকে মুক্তি পেতে চাইছেন নিজেই। রবীন্দ্রনাথ সেটা শুনেই বললেন, প্রথমেই দ্বার মুক্ত, লোকটা বোধহয় মুক্তি চাইছে কিছু থেকে। রবীন্দ্রনাথের সব কথা শুনে বড়ুয়া সাহেবের কাছে এসে পঙ্কজ মল্লিক তাকে বলতেই বড়ুয়া সাহেব লাফিয়ে উঠে বললেন, এই তো আমার ছবির নাম পেয়ে গেছি, ছবির নাম হবে মুক্তি। সেদিন রবীন্দ্রনাথের সঙ্গে টানা 1 ঘন্টা কথা বলেছিলেন পঙ্কজ মল্লিক। দিনের শেষে গানটা আরও একবার শোনালেন তাকে। সেদিন আর পঙ্কজ মল্লিককে সে ব্যাপারে কিছু বলতেই হলো না। উল্টে রবীন্দ্রনাথ নিজেই বললেন, তোমার গান তো আমার অত্যন্ত ভালো লেগেছিল, সেদিন কিছু না বলে চলে গিয়েছিলে কেন? বলেই তিনি ছবিতে ব্যবহারের অনুমতি দিলেন এবং তার সঙ্গে গানটার 2-1টা জায়গায় পরিবর্তন করবার কথাও বলে দিলেন। রবীন্দ্রনাথ তো অনুমতি দিলেন। বড়ুয়া সাহেব খুশিতে একেবারে ডগমগ হয়ে পঙ্কজবাবুকে দিয়েই গানটি গাওয়ালেন। আর এই সুযোগেই প্রমথেশ বড়ুয়ার সঙ্গে রবীন্দ্রনাথের গাঁটচুড়ো বেঁধে দিয়ে ইতিহাস তৈরি করলেন পঙ্কজ মল্লিক। নিজের অজান্তেই অভিনেতার খাতায় লিখে ফেললেন নিজের নাম। যে ঠাকুরবাড়ির অন্দরমহলে একটা রবীন্দ্রসঙ্গীত চুরির অপবাদে এক রাশ ভয় বুকে নিয়ে ঢুকেছিলেন, সেই ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে সমস্ত রবীন্দ্রসঙ্গীতকে টেনে বের করে এনে তিনিই প্রথম জনপ্রিয় করে ছড়িয়ে দিলেন মুক্ত বাতায়নে। আপাত দৃষ্টিতে এটাকে চুরি বলে মনে হলেও এটা কিন্তু মোটেই চুরি নয়। তাই স্বয়ং রবীন্দ্রনাথ নিজেই এটাকে বলেছেন ঐতিহ্যের অনুশীলন। চুরি বলো আর অনুশীলনই বলো, এর জন্যই যে কোনো সৃষ্টিশীল রচনাকেই
কখনো আটকে রাখা যায় না। যথার্থ রস আস্বাদনকারী গুণী দর্শক শ্রোতার রস আস্বাদনের মধ্য দিয়েই বহতা নদীর মতোই যে কোনো সৃষ্টিশীল রচনা নিজেকে বদলাতেই এগিয়ে চলে যুগ থেকে যুগান্তরে। না মানে কোনো কপিরাইট আইন, না চায় সস্তা প্রচার, নিজের গুণেই মহাকালের খাতায় লিখে দেয় অমরত্বের নাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই জানাতে ভুলবে না। চুরি যদি করতে হয় ভাবের ঘরেই চুরি করো, তোমার চুরিটাই মহিমান্বিত হোক ঐতিহ্যের অনুশীলন বলে। সৃষ্টিশীলতার গাঁটচূড়ো বেঁধে দিয়ে বন্ধু তুমি হয়ে ওঠো পঙ্কজ মল্লিক। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।